পাচ্ছ আমার পিছনে রয়েছে হচ্ছে মুরুগুমা ড্যাম। এই যে টপটায় দাঁড়িয়ে রয়েছে এইখান থেকে একবার দেখতে পাচ্ছ নিচের ভিউটা। তো আমাদের যে মানে যুব আবাসটা স্পষ্ট খুব ভালোভাবে দেখা যাচ্ছে, দেখো ওই কিন্তু আমাদের যুব আবাস। ঝাড়খণ্ডে এসে আমরা দামোদর নদীতে নৌকা চড়লাম, এবার আবার আমরা স্নান করবো। পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বে আমরা হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে করে অযোধ্যা পাহাড়ের যুব আবাসে এসে উঠেছিলাম এবং আজকের দ্বিতীয় পর্বে তোমাদের জন্য থাকছে অযোধ্যা যুব আবাস থেকে জয়চণ্ডী যুব আবাস পর্যন্ত আসার গল্প, জয়চণ্ডী পাহাড় যুব আবাসের সমস্ত ডিটেলস এবং তার সাথে সাথে জয়চণ্ডী পাহাড়ের আশেপাশে ঘুরে দেখার মতো বেশ কিছু জায়গা। নিজের পরিবারকে নিয়ে তোমরা পুরুলিয়া ঘুরতে আসতে চাইলে কিভাবে আসবে, এসে কোথায় থাকবে, কিভাবে গাড়ি বুক করবে এবং কোথায় কোথায় ঘুরে দেখবে, এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু 2 রাত 3 দিনের একদম পারফেক্ট প্ল্যান এই দুটো ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। ওয়েলকাম টু পুরুলিয়া। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 10টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। আজকের দিনটা আমাদের শুরু হচ্ছে দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়ের যুব আবাস থেকে। আমাদের শুরুতেই বলে রাখি যে আমাদের হচ্ছে পুরুলিয়া সিরিজ চলছে, আর আজকের পুরুলিয়া সিরিজের এটা আমাদের দ্বিতীয় এপিসোড। ফার্স্ট এপিসোডে কিন্তু এই যুব আবাসের পুরো ডিটেলস দেওয়া রয়েছে, আমাদের যে রুমে আমরা উঠেছিলাম সেই রুমে, এমনকি এখানে ক্যান্টিনের সুবিধাও রয়েছে, প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে সেখানটায়। আজকের কিন্তু আমরা এখন বেরোবো, ব্রেকফাস্ট করে নিই। আজকের কিন্তু এখন আমাদের অযোধ্যা সার্কিটের 3টে স্পট বাকি রয়েছে, ময়ূর পাহাড় বাকি রয়েছে, মুরুগুমা ড্যাম বাকি রয়েছে, আর সুইসাইড পয়েন্ট বাকি রয়েছে। আর তারপরে কিন্তু আমরা চলে যাবো জয়চণ্ডী পাহাড়ে, ওখানটাও কিছু স্পট রয়েছে। আর জয়চণ্ডী পাহাড়ে গিয়ে কিন্তু ওখানটা আমরা ইউথ হোস্টেলেই উঠবো। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো, আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছ। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা বেরোবো এবার। কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। এখানটা দেখতে পাচ্ছ এই যুব আবাসে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ছোট্ট দোতলা মতো। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কেমন ভিউ আসে তোমাদের একবার দেখিয়ে আনি, চলো। তো আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ পিছনে এক সাইডে কিন্তু দেখা যাচ্ছে যুব আবাসটা পুরো, আর সামনের ভিউটা তোমরা একবার জাস্ট দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের দোতলার উপর থেকে সামনের পুরো ভিউটা দেখতে পাচ্ছ। পাহাড় সামনে দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি পুরোপুরি 360 ভিউ তোমরা পাবে। আর বর্ষাকালে কিন্তু একদম পুরুলিয়া আমরা সেই এনজয় করছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টি চালু হয়ে গেছে। আর এই যুব আবাসের সম্পর্কে তোমাদের 2-1টা ছোট ইনফরমেশন দেওয়ার ছিল, আমি যেটা গত ভিডিওতে দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিই। এই যুব আবাসের কিন্তু সব কিছু ভালো, তোমরা যারা ফার্স্ট ভিডিও দেখে থাকবে, কিন্তু সেখানে যেটা বলা হয়নি, এখানে কিন্তু একটু ইলেকট্রিসিটির প্রবলেম রয়েছে। মানে তোমরা চার্জিং পয়েন্ট কিন্তু অনেক কিছু রয়েছে, তোমরা মোবাইল থেকে শুরু করে ক্যামেরা, যে এরকম ইলেকট্রনিক গ্যাজেট থাকলে সেগুলো কিন্তু আরামসে চার্জ করতে পারবে। কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু কালকে বেশ কয়েকবার কারেন্ট গেছিলো এবং অনেকক্ষণ করে কারেন্ট ছিল না। এই জিনিসটা মাথায় রেখে বুকিং করো। এখানে কিন্তু বুকিং কোনোরকমভাবে ফোন করে হয় না, এখানে বুকিং কিন্তু একমাত্র অনলাইন ওয়েবসাইটের থ্রুই করতে পারবে তোমরা। সেই ওয়েবসাইটের ডিটেলস ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ঘড়িতে সময় 10টা 20 দেখে অযোধ্যা যুব আবাসকে এবারের জন্য বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য ময়ূর পাহাড়ের দিকে। যুব আবাস থেকে ময়ূর পাহাড়ের দূরত্ব ছিল ওই 3 কিলোমিটার মতো। তো চলে এসেছি আজকের আমাদের প্রথম লোকেশন, অর্থাৎ প্রথম সাইট সিন যেটা, সেটা হচ্ছে ময়ূর পাহাড়ে। এই সামনে থেকে গিয়ে যেতে হবে, চলো যাওয়া যাক। আমরা এখন ময়ূর পাহাড়ের উপরে উঠে এসেছি, আর ময়ূর পাহাড়ের উপরে তোমরা এখান থেকে চারিদিকে 360 ভিউ দেখতে পাবে। আর ঠিক পিছনেই রয়েছে দেখতে পাচ্ছ একটা বজরংবলীর মন্দির, একটা ছোট্ট বজরংবলীর মূর্তিও রয়েছে, ভিতরে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে পিছনে। আর এখানে একটা কত বড় ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছ বজরংবলীর। আর চারিদিকে 360 ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, তোমরা শুরু দেখো। দারুণ লোকেশন, দারুণ। মানে এখানটায় এলে তোমরা এখান থেকে দারুণ ফটোশ্যুটও করতে পারবে। আর পুরো নিচের এরিয়াটা, পুরো দূরে শহরটা, মানে শহর তো কিছু না বলতে গেলে, পুরো জঙ্গল ঘন, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ময়ূর পাহাড় থেকে বেরিয়ে আমাদের গাড়ি ছুটে চললো কোনো এক অজানা গ্রামের মধ্যে দিয়ে। দুদিকে মাটির বাড়ি, কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। বর্ষাকাল না শীতকাল, মেঘ নাকি কুয়াশা, কিছুই বুঝতে পারছিলাম না। চারিদিকটা এতটাই অন্ধকার করে এসেছিল। আমরা চলে এসেছি আজকের আমাদের যে সেকেন্ড স্পট রয়েছে সেখানে, যেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। তো এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ, এই লোকেশনটার এখান থেকে সামনে কিন্তু এই যে রাস্তাটা চলে গেছে, এদিক থেকে একটুখানি যেতে হবে সুইসাইড পয়েন্ট। আর এই সুইসাইড পয়েন্টের আরেকটা নাম রয়েছে ওখানটায় বোর্ডে লেখা রয়েছে, যেটা হচ্ছে উকামবুড়ু ভিউ পয়েন্ট। চলো ভিতরে গিয়ে দেখা যাক।
পিছনে এখন তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু সুইসাইড পয়েন্টের ভিউ। আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো একবার। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সুইসাইড পয়েন্ট, মানে এই যে সামনের লোকেশনটা এটা কি হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের মধ্যে সুইসাইড পয়েন্ট হিসেবে বলা হয়। বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু আমাদের অযোধ্যা সার্কিটের আজকের দিনের শেষ যে স্পট সেটা হচ্ছে মুরুগুমা ড্যাম। দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে হচ্ছে মুরুগুমা ড্যাম। এবার এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে সোজা যাবো হচ্ছে জয়চণ্ডী, আমাদের যে যুব আবাসে বুক করা রয়েছে ওখানটায়। আর কালকের গিয়ে কিন্তু আমরা জয়চণ্ডী যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো কভার করবো, এই ভিডিওতেই তোমরা সেগুলো দেখতে পাবে। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখাচ্ছি, দেখে নাও তোমরা। মুরুগুমা ড্যাম থেকে জয়চণ্ডী পাহাড় যুব আবাসের দূরত্ব ছিল ওই মোটামুটি 82 কিলোমিটার। গতরাত্রে ভালোভাবে ঘুম না হওয়ায় বেশ ঘুম পাচ্ছিল, তাই যাওয়ার পথে গাড়িতে বসে বসে খানিকটা ঘুমিয়েই নিলাম। ঘড়িতে এখন বাজে 2:35 আর জয়চণ্ডী যাওয়ার পথে আমরা কিন্তু রাস্তায় একটা হোটেল পেয়ে গেছি। এখন আমরা রয়েছি NH 32 উপরে, আর যাওয়ার পথে কিন্তু এখানটা অনেক তোমরা হোটেল পাবে। আমরা এই হোটেলটা পেয়েছি, দেখতে পাচ্ছ সিমুলা লাইন হোটেল। এখান থেকে কিন্তু এখন আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেবো। তো তোমরাও কিন্তু যাওয়ার পথে এরকম অনেক হোটেল পাবে, তোমরা কিন্তু লাঞ্চ সেরে নিতে পারো। লাঞ্চ সেরে নিয়ে ঘড়িতে সময় 3:45 দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম জয়চণ্ডী যুব আবাসের উদ্দেশ্যে। ওই যে দেখতে দেখতে আমরা চলে এলাম জয়চণ্ডী পাহাড়। ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের পাশ দিয়ে ঠিক এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে যুব আবাসের দিকে। ওই সামনে দেখা যাচ্ছে আমাদের যুব আবাস। তো এখন আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উপরে ওঠার জন্য। দেখতে পাচ্ছ এই যুব আবাস রয়েছে, আর এই যুব আবাসের ঠিক পাশেই কিন্তু এখানটা একটা ছোট্ট মতো গেট রয়েছে। এই গেট দিয়েও যাওয়া যায়, আর এই গেটের পাশেও একটা রাস্তা রয়েছে যেখান থেকে গেলে কিন্তু আমরা সিঁড়ি পাবো পাহাড়ের উপরে ওঠার জন্য। চলো উপরে দেখে আসি পাহাড়ের উপরে কি আছে। যুব আবাসের ঠিক পাশ দিয়েই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর সেই রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট হাঁটার পরই আমরা একটা গেট দেখতে পেলাম। আর এই যে এই গেটের মাথায় লেখা রয়েছে কিন্তু শ্রী শ্রী জয়চণ্ডী মাতা এবং বজরংবলী মন্দির, মানে এই গেট দিয়ে কিন্তু জয়চণ্ডী পাহাড়ের উপরে ওঠার রাস্তা রয়েছে। আমরা এখন উপরে উঠে এসেছি, আর উপরে কিন্তু দুটো মন্দির রয়েছে, একটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির আর একটা বজরংবলী মন্দির। বেশি টাইম না, উপরে উঠে আসতে কিন্তু 10 থেকে 12 মিনিট মতো হেঁটে আসতে হলো। এই সামনে দেখতে পাচ্ছ দুটো মন্দির পাশাপাশি রয়েছে কিন্তু, এই হচ্ছে মন্দির। আর উপরে কিন্তু এসে সব থেকে বড় যে জিনিসটা তোমরা 360 এখান থেকে ভিউ পাবে পুরো চারিদিকের, মানে একরকম বলতে পারো এই জায়গাটায়। আমি সিনেম্যাটিকে তোমাদেরকে দেখাচ্ছি। টপটায় দাঁড়িয়ে রয়েছে, এইখান থেকে একবার দেখতে পাচ্ছ নিচের ভিউটা, নিচে ফুটবল খেলার মাঠ। আর এখান থেকে কিন্তু আমাদের যে মানে যুব আবাসটা স্পষ্ট খুব ভালোভাবে দেখা যাচ্ছে। দেখো ওই কিন্তু আমাদের যুব আবাস। যুব আবাস থেকে আমাদের যে পাশেই পাহাড়টা বলছিলাম, আমরা অ্যাকচুয়ালি কিন্তু ওই পাহাড়টাতেই উঠলাম। ওই যুব আবাস এখান থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখো পুরো একদম এই যে বিস্তীর্ণ এরিয়াটা, মাঠ বলো বা যা জনবসতি যা সব কিছু কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। ওখান থেকে এক্ষুনি ট্রেন গেল, একটা ট্রেন লাইনও রয়েছে।
গুড মর্নিং। আজকের দিনটা আমাদের শুরু হচ্ছে কিন্তু জয়চণ্ডী পাহাড়ের যুব আবাস থেকেই। কালকে সন্ধ্যাবেলায় সেই যুব আবাসে উঠেছিলাম, তোমরা দেখেছিলে। এই হচ্ছে দেখতে পাচ্ছ যুব আবাসের একটা ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছে, আর ব্যালকানির সাইডের ভিউটা তোমরা দেখো। পাশেই রয়েছে কিন্তু জয়চণ্ডী পাহাড়, দেখতে পাচ্ছ ঘন জঙ্গল। ওই হচ্ছে পাহাড়ের টপ দেখা যাচ্ছে। কালকের কিন্তু আমরা এই পাহাড়ের টপে উঠেছিলাম, দেখতে পাচ্ছিলে একটা মন্দিরে। আর চলো তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই একবার। এই সামনেই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের রুম। এই হচ্ছে আমাদের একটা এসি রুম, দেখতে পাচ্ছ। এই রুমটা আমরা নিয়েছিলাম। রুমটার ছোট্ট একটা ডিটেলস দিয়ে দিই। টিভি আছে দেখতে পাচ্ছ, এখানটা একটা ছোট ডেস্ক আছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দুটো পাখা রয়েছে, 4টে সিঙ্গেল বেড রয়েছে। এই রুমটার ভাড়া পড়েছিল 1440 টাকা, ঠিক আছে। আর একটা রুম আমরা নিয়েছিলাম, সেই রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো। কিন্তু তার আগে অবশ্যই একবার তোমাদেরকে বাথরুমটা দেখাতে হবে। তো বাথরুম হচ্ছে এইখানে, এই হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ। আয়না রয়েছে, বেসিন রয়েছে, গিজার রয়েছে শীতকালের জন্য। মোটামুটি ভালোই পরিষ্কার বাথরুম রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমাদের আর একটা যে রুম নেওয়া ছিল সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই 117 নাম্বার রুম। তো এই রুমটা হচ্ছে নন এসি রুম, দেখতে পাচ্ছ। একটা সিঙ্গেল ফ্যান রয়েছে আর ডাবল বেড রয়েছে এখানটায়। এদিকে টিভি রয়েছে, আর একটা আয়না রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এই হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ। এই বাথরুম শাওয়ার রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে। মোটামুটি ভালোই কিন্তু পরিষ্কার, ছোটোর মধ্যে বাথরুমটা। তো এই রুমটার ভাড়া পড়েছিল আমাদের 610 টাকা। তো যেহেতু আমাদের 6 জনকে একটা রুমে থাকতে দেবে না, অ্যালাউ করবে না, সেই জন্য আমাদের দুটো রুম নিতে হয়েছিল। আমাদের ওই রুমটা যেটা প্রথমে দেখালাম ওটা ছিল সেকেন্ড ফ্লোরে, আর এই রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরে। এটার ভাড়া পড়েছিল 610 টাকা, আর ওটার পড়েছিল 1440 টাকা। আর এই জয়চণ্ডী পাহাড়ের যুব আবাসেও কিন্তু অযোধ্যা যুব আবাসের মতোই বুকিং কিন্তু অনলাইন ওয়েবসাইটের থ্রু করতে হবে। কোনো রকম অফলাইনে বা ফোন নাম্বার দিয়ে বুকিং হয় না। ডেসক্রিপশনে কিন্তু সব ডিটেলস দেওয়া থাকবে, তোমরা দেখে নিও একবার। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলার ছিল। অযোধ্যা পাহাড়ের যুব আবাসে যেরকম ক্যান্টিন ছিল নিচে, ওখানটায় আমরা খাবার অর্ডার করতে পেরেছিলাম। এইখানটায় কিন্তু এই যুব আবাসে কিন্তু এরকম কোনো ক্যান্টিনের ফেসিলিটি নেই। এখানটায় তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে, যেখান থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম। ওখান থেকে কিন্তু তোমরা খাবার অর্ডার করতে পারবে। খাবার কিন্তু এখানটায় ওরা দিয়ে যাবে। চলো তাহলে, 8টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে, বেরোনো যাক। আর এই সামনেই দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার দাদা। দাদা, তাহলে আজকের আমাদের কি কি স্পট রয়েছে? আজকে আছে তোমার গড়পঞ্চকোট, পঞ্চায়েত, বড়ন্তি। আর এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, এটাই একটা স্পট। আর 3টে স্পট আমাদের বাকি রয়েছে জয়চণ্ডী সার্কিটের। আর এই ড্রাইভার দাদার নাম হচ্ছে মহেশ্বর দাদা। ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। দাদা কিন্তু খুবই হেল্পফুল, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোও তুলে দিচ্ছে, এমনকি প্রত্যেকটা জায়গা সম্পর্কে ডিটেলস আমাদের বলেও দিয়েছে। চলো তাহলে বেরোনো যাক। ঘড়িতে সময় 7:57। আর জয়চণ্ডী পাহাড়কে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের দিকে। সকালবেলা যুব আবাস থেকে খালি পেটে বেরোনোর জন্য বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট দেখে ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করালো। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের প্রথম ডেস্টিনেশন, অর্থাৎ বড়ন্তি লেক। এই তোমরা এক্ষুনি যে ঘটনাটা দেখলে, এটা হচ্ছে একটা ছাগল চুরির ঘটনা, যেটা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে আমার ক্যামেরাবন্দি হয়ে গিয়েছিল। এই দুই বদমাস রাস্তার ধার থেকে হঠাৎ করে একটা ছাগলকে তুলে নিয়ে বাইকে করে পালানোর ধান্দা করছিল। আমরা দেখতে পেয়ে গাড়ি নিয়ে বেশ খানিকটা পিছনে ধাওয়া করার পর ওরা ভয়েতে ছাগলটাকে ছেড়ে দিয়ে আর এই বাঁ দিকে এই রাস্তা ধরে পালিয়ে যায়। একবার ভেবে দেখো কেমন পাজি লোক এরা। কারোর ছোট থেকে কষ্ট করে বড় করা ছাগলটাকে এরা চুরি করে বিক্রি করে দেওয়ার ধান্দা করছিল। তবে যাই হোক, সে যাত্রায় ছাগলটা বেঁচে গেছিল, এটাই রক্ষে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম বড়ন্তি লেক। ওই দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বড়ন্তি পাহাড়, আর তার সাথে এই হচ্ছে বড়ন্তি লেক। ঘড়িতে সময় হয়ে গেছে এখন পুরো 10টা। আর আমরা চলে এলাম আজকের আমাদের প্রথম যে লোকেশন, সেটা হচ্ছে বড়ন্তি লেক। পিছনে দেখতে পাচ্ছ বড়ন্তি লেক রয়েছে, আর তার সাথে বড়ন্তি পাহাড় রয়েছে। অভূতপূর্ব সৌন্দর্য লাগছে এখানটায়, তোমরা সিনেম্যাটিকের মাধ্যমে জায়গাটা
তো এখানটায় বর্ষাকালে এলাম, এখন বর্ষাকাল চলছে, কিন্তু মেনলি হচ্ছে এই বড়ন্তি লেকটা শীতকালের জন্য খুব সুন্দর। এই হচ্ছে দেখতে পাচ্ছ পূর্ব দিকে দিক থেকে সূর্য উঠেছে, আর পশ্চিম দিকে যখন সূর্য অস্ত যাবে তখন কিন্তু এই ঠিক পাহাড়ের কোল ঘেঁষে একদম লেকের গা ধরে কিন্তু সূর্যটা অস্ত যাবে। মানে শীতকালে কিন্তু একটা দারুণ সানসেট পয়েন্ট এই বড়ন্তি লেক তোমাদের জন্য। তোমরা যদি পুরুলিয়া জয়চণ্ডী সার্কিটে আসো তাহলে কিন্তু এই বড়ন্তি লেকটা একদম মিস করবে না। বড়ন্তি লেকের পর আজকের দিনের আমাদের দ্বিতীয় লোকেশন ছিল পাঞ্চিত ড্যাম। আর বড়ন্তি লেক থেকে পাঞ্চিত ড্যামের ডিস্টেন্স ছিল ওই মোটামুটি 19 কিলোমিটার মতো। আমরা কিন্তু এবার ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। আর এই পাঞ্চিত ড্যামটা কিন্তু দামোদর নদীর উপর রয়েছে। এটাই কিন্তু ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে জানি না, তবে ওই দূরে কিন্তু বাঁধ থেকে জল ছাড়া হয়েছে, সেটা খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের আজকের সেকেন্ড যে লোকেশন অর্থাৎ পাঞ্চায়েত ড্যাম। এখন কিন্তু আমরা রয়েছি ঝাড়খণ্ডে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার পিছনে পাঞ্চায়েত ড্যাম অর্থাৎ ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। কি বিশাল এরিয়া জুড়ে ড্যাম দেখতে পাচ্ছ। আজকের দিনে কিন্তু আমাদের এই পাঞ্চায়েত ড্যামে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। পিছনে দেখতে পাচ্ছ দামোদর নদী রয়েছে, আর এই দামোদর নদীতে এখন আমরা নৌকা চড়তে চলেছি। আমাদের মাঝি দাদা চলে এসছে, দেখছো আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই কিন্তু আমাদের বলে দিল যেখানটায় নৌকা চাইলে চড়তেও পারো। পিছনে তোমরা দেখতে পাচ্ছ অনেক নৌকা রয়েছে কিন্তু এখানটায়। তো এই হচ্ছে আমাদের নৌকা চলে এসছে, আর এই নৌকার হচ্ছে যেটা রেট রয়েছে 300 টাকা করে রেট রয়েছে। মোটামুটি চাহে দুজন হোক বা আমরা 6 জন রয়েছে, 6 জনের আধা ঘন্টা মোটামুটি 30 মিনিট মতো চড়াবে 300 টাকায়। চলো একটা নতুন অভিজ্ঞতা হবে আজকে। দেখো আমরা এখন দামোদর নদীর বুকে ভেসে বেড়াচ্ছি। দেখো ওই পাড়ে দেখো কোনো শেষ দেখা যাচ্ছে না। দেখো ওই পাড়ে কত দূর চলে গেছে, ধানবাদ দূর চলে গেছে, ধানবাদ। এই হচ্ছে আমাদের মাঝি দাদা। দাদা তোমার নাম কি? দুর্গাচরণ। আচ্ছা, তো এই দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ডেসক্রিপশানে। তোমরা এখানটায় যখন আসবে যদি নৌকা চড়ার ইচ্ছা হয় তোমাদের, দাদা যদি না দেখতে পাও ফোন করে নেবে, যেমন আমরাও দেখতে পাইনি, দাদাকে ফোন করতে দাদা চলে এলো। নৌকা চড়ে আমরা এবার উপরে উঠে এসেছি, কিন্তু আমাদের মানে আজকের অ্যাডভেঞ্চার কিন্তু এখনো শেষ হয়নি। আমরা এই দামোদর নদীতে এবার স্নান করতে চলেছি। মানে ঝাড়খণ্ডে এসে আমরা দামোদর নদীতে নৌকা চড়লাম, এবার আবার আমরা স্নান করবো। দেখতে পাচ্ছ একদম খালি গায়ে হয়ে গেছি। অলরেডি আমাদের শুভম নেমে গেছে, আমরা সবাই কিন্তু নেমে স্নান করবো, তারপর বেরোবো এখান থেকে। ঝাড়খণ্ডে এসে দামোদর নদীতে স্নান করে উঠে এসে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের দিনের শেষ গন্তব্য অর্থাৎ গড়পঞ্চকোট। আর পাঞ্চেত ড্যাম থেকে গড়পঞ্চকোটের দূরত্ব ছিল ওই 14 কিলোমিটার মতো। ঘড়িতে এখন টাইম হয়েছে 1:15, আর আমরা এসে আজকের আমাদের যে লাস্ট স্পট গড়পঞ্চকোট সেখানে এসে পৌঁছালাম। এই জায়গাটা মেনলি দেখতে পাচ্ছ অনেক মন্দির রয়েছে, আর এখানটা কিন্তু তুলনামূলকভাবে বেশি টুরিস্ট রয়েছে। দেখতে পাচ্ছ এখানটা অনেক গাড়ি ঘোড়া আসছে, আর ওই দিকটায় কিন্তু অনেক হোটেল রয়েছে। আর মেন যে পিছনে পাহাড়, ওই পাহাড়টার উপরে কিন্তু ট্রেকিং করে ওঠাও যায়, প্রায় 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন দেখছি আমাদের ঠিক নেই, এখন এখানে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চগুলো এখানেই করবো। তার আগে তোমাদের মন্দিরগুলো একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো, দিয়ে তারপর যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা উপরে উঠবো, নাহলে আজকের আর উঠবো না। চলো ভিতরে গিয়ে মন্দিরগুলো দেখে আসি। এই পঞ্চরত্নের মন্দিরটা আসলে একটা রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের ভিতরে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি বসানো রয়েছে। এছাড়াও টেরাকোটা স্টাইলে মন্দিরের কারুকার্য দেখার মতো ছিল। ওই সামনে আমরা যে পঞ্চরত্ন মন্দিরটা দেখে এলাম গড়পঞ্চকোটের, তার ঠিক পাশে কিন্তু এখানে একটা লক্ষ্মী মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। আর আরো এই দিকটা এগিয়ে গেলে কিন্তু রয়েছে একটা হচ্ছে কালী মন্দির। বর্গী আক্রমণের ফলে রাধাকৃষ্ণের রাস মন্দিরটা বাদ দিয়ে কিন্তু এই কালী মন্দির এবং লক্ষ্মী মন্দির দুটোই অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল। আর ওই পিছনে যে পাহাড়, ওই পাহাড় টপকে নাকি বর্গীরা আক্রমণ করতে এসেছিল।
আর ওই লক্ষ্মী মন্দিরটার থেকে আরেকটু কিন্তু ভিতরের দিকে সরেলে এখানটায় দেখতে পাচ্ছ পিছনে একটা কালী মন্দির রয়েছে। একদম সামনে থেকে কিন্তু অতটা চোখে পড়ে না, একটু ভিতর দিকে তোমাদের সরে আসতে হবে, তবেই তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে কালী মন্দির, দেখো। মন্দির দেখা সেরে নিয়ে এবার হচ্ছে খাবার পালা। আর এইটা হচ্ছে কাকার হোটেল। আজকের দুপুরে এখান থেকে আমরা লাঞ্চ করব। চলো দেখা যাক কি আছে খাবারে। ওই যা থাকে সাদা বাঙালি খাবারে, ডাল ভাত সবজি শুক্তো পেঁয়াজ লেবু লঙ্কা সবই ছিল। আর খাবারের কোয়ালিটিটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 2:35। আর আজকের দিনের আমাদের যে লাস্ট স্পট ছিল জয়চণ্ডী সার্কিটের মধ্যে গড়পঞ্চকোট, দেখলে তোমরা গড়পঞ্চকোটে এসে মোটামুটি যা ঘুরে দেখানোর মতো ঘুরে দেখলাম আমরা, তোমাদেরও দেখালাম। আর পিছনে যে এই গড়পঞ্চকোটের পাহাড় দেখছি, এই পাহাড়ের উপরে কিন্তু ট্রেকিং করে ওঠা যায়, 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। আমরা আর উঠছি না, লাঞ্চ করে উঠলাম সবে, এখন শরীর সেরকম দিচ্ছে না। আর শুধুমাত্র গড়পঞ্চকোট বলেই নয়, আমাদের এই যে 2 রাত 3 দিনের পুরুলিয়া সিরিজ ছিল, এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমরা এই দুটো সিরিজ যারা পুরো দেখেছো তাদের পুরুলিয়া তোমরা কীভাবে কোন ট্রেন ধরে আসবে, এসে কোথায় তোমরা থাকার জন্য উঠবে, অযোধ্যা সার্কিট এবং জয়চণ্ডী সার্কিটে কি কি ঘোরার মতো জায়গা রয়েছে, কিভাবে গাড়ি বুক করবে, কিভাবে ঘুরবে, পুরোপুরি কিন্তু একটা গুছিয়ে প্ল্যান তোমরা করে নিতে পারবে। আর এখান থেকে কিন্তু এখন আমরা চলে যাবো আদ্রা স্টেশনে। আমাদের কিন্তু রূপসী বাংলা ট্রেনের টিকিট বুক করা রয়েছে। আদ্রা স্টেশনে ট্রেনের টাইম রয়েছে 4:20। এখন মোটামুটি বাজে যেমন বললাম 2:35। এখান থেকে ড্রাইভার দাদা যেমন বললো 1 ঘন্টা মতো সময় লাগবে। আমরা 10 মিনিট রেস্ট নিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। এই ধরনের ট্রাভেল সিরিজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করতে পারো। আর কমেন্ট করে জানিও তোমাদের পুরুলিয়ার মধ্যে কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে, অযোধ্যা সার্কিট হোক বা এই জয়চণ্ডী সার্কিটের মধ্যে হোক। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও। এই ধরনের কন্টেন্ট নিয়ে কিন্তু আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি। চলো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।